বামেরা শূন্য, এটা শুনতে শুনতে ক্লান্তি আসে? ক্লান্তি আসে না, জেদ বাড়ে। গানের গলা কার ভালো লাগে, রূপম ইসলাম না কবির সুমন? মমতা বন্দ্যোপাধ্যায়। এরা 1200 পাত দিচ্ছে, কোনোদিন আমরা দায়িত্বে এলে 1500 দেব। তুমি যদি বলো রাজ্য সরকার প্রচারে কত, আমি বলবো 10-12। বিজেপিকে যতদিন ভোট দেবেন, বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে, পরিষ্কার কথা। বিজেপি লাফাবে, তিডিং বিডিং করবে, যেখানে বিজেপি রাজনৈতিক ভাবে পারে না, টাকা আটকে দেয়। আমাদের কি ছিল, আমরা কোনো একটা পাড়ায় ধরো কোনো একটা অসুবিধা আছে, আমরা মানুষজনকে ইউনাইট করতাম, মানুষজনকে নিয়ে লক্ষ্য পাতাম, সোজা কথায় আন্দোলন করতাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 1.1 বেশি নম্বর দেব, তার কারণ তিনি কম অত্যাচারী তা নয়, তার কারণ তিনি একটি পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন। সবাই তো দৃষ্টিভঙ্গির মতো নয়, অনেক মিডিয়া আছে যারা হয় তৃণমূল নয় বিজেপির কাছে টাকা খেয়ে ফেলেছে, তারা 24 ঘন্টা বিজেপি বা তৃণমূলের স্পোক্সপারসন হিসেবে কাজ করে। বামেরা কবে ক্ষমতায় ফিরছে? আমি জ্যোতিষী। 2025 সালেও আমাদের সাংগঠনিক দুর্বলতা হচ্ছে 1 নম্বর কারণ। আমি কোনো অজুহাত নেই। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা এবং আজকের মধুরিমা এবং আমি চলে এসেছি এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের কাছে। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে বিবিধ আলোচনা চলছে, তার সঙ্গে 26-এর নির্বাচন আসন্ন রাজ্যে। সবকিছুই থাকবে আমাদের এই আলোচনায়। সৃজন, তোমাকে দৃষ্টিভঙ্গিতে স্বাগত। নমস্কার। এসআইআর নিয়ে প্রথমেই আমি বললাম, কারণ একদম টাটকা বিষয়টা এবং 26-এর নির্বাচন আসন্ন আমাদের রাজ্যে। এসআইআর কতটা জরুরি ছিল যদি তুমি মনে করো, তাহলে সেক্ষেত্রে কেন, সেটাও জানতে চাই। ইলেকটোরাল রোল রিভিশনটা জরুরি। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় তোমায় বলতে পারি, রাজনৈতিক কর্মী হিসেবে ইলেকশন কমিশন বা আমাদের রাজ্যের প্রশাসন যারা আছে তাদের তো প্রশ্নই নেই। সাধারণভাবে ভুয়ো ভোটার, মৃত ভোটার, একই ভোটারের 2-3টে জায়গায় নাম, শিফটেড ভোটার, এই তালিকা গন্ডা গন্ডা তালিকা নিয়ে গিয়ে প্রশাসনিক দপ্তরে জমা করলেও আমাদের অভিজ্ঞতা হলো খুব সহজে নাম কাটানো হয় না। এখন নির্বাচন কমিশনের কাছেও নির্বাচনের সময় কমপ্লেন করে খুব সুরাহা পাওয়া যায় না। খালি এইটা বলে নয়, মানে ভোটার লিস্ট বলে নয়, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, কোনো সেন্সিটিভ বুথ, কোনো সেন্সিটিভ এলাকা মার্কিং করতে হবে। বামপন্থী প্রার্থী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা হলো, আর যেখানে যাই করুক, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর থেকে এই ইনস্ট্রাকশন নিয়ে আসে যে ওখানে গিয়ে মমতা ব্যানার্জি যা বলছে সেইটা শুনবে, আর কারো কথা শুনবে না। সুতরাং রেগুলার ইলেকটোরাল লিস্টের যে রিভিশন, সেই কাজটা আমাদের রাজ্যে ভালো মতো হয় না, ভুয়ো ভোট থেকে যায়। কথাটা হলো যে ভুয়ো ভোটারকে নাম লিস্ট থেকে বাদ দেওয়ার প্রশ্নটার সাথে অনুপ্রবেশকে লিঙ্ক করা, ইসলামোফোবিয়াকে লিঙ্ক করা, এবং যেভাবে যেভাবে বিজেপি এটাকে ব্যবহার করে ভাবখানা যেন যে নির্বাচন কমিশন কি এসআইআর করছে, তার চেয়ে মানে আর কাঠি তার আগে বলে দিচ্ছে। নির্বাচন কমিশনার বলার একদিন আগে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে যে কত লোকের নাম বাদ দেবো, কিভাবে বাদ দেবো। নির্বাচন কমিশন এসআইআর করতে আসছে, বিজেপি তার পাশে বলছে যে আমরা সিএ এর ক্যাম্প চালু করবো। এতে করে একটা ইমপ্রেশন হচ্ছে যে এসআইআর, বা বিহারে যেভাবে হলো, বিহারের ক্ষেত্রেও তো বিজেপি এগুলোই বলেছিল যে সব মুসলমান ঢুকে পড়েছে, বাংলাদেশি ঢুকে পড়েছে, এই ঢুকে পড়েছে, ওই ঢুকে পড়েছে। 65 লাখ লোকের নাম বাদ গেল, প্রচুর বিতর্ক হলো। একটা বিদেশি অনুপ্রবেশের ইনস্ট্যান্স নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দেখাতে পারে, নট আ সিঙ্গল ওয়ান। ওই 65 লাখের পুরোটাই আইদার ডেড অর শিফটেড বা অন্য কোনো জটিলতা। তার মানে এসআইআর কে কেন্দ্র করে কেন্দ্রের সরকারে থাকা দল তারা যে ক্যাম্পেইনটা করছে, সেটার মধ্যে যে রাজনৈতিক বিদ্বেষের উপাদান আছে, সেটাকে বাদ দিয়েও এসআইআরটা করা যেত, যায়। ইলেকটোরাল রোল রিভিশন যদি উদ্দেশ্য হয়, অসুবিধা নেই, হতে পারে। পশ্চিমবঙ্গে এর আগেও এসআইআর হয়েছে, অনেকবার হয়েছে। 2002 সালে বামফ্রন্ট সরকার, তখন আমি যদি খুব ভুল না বলি 24 লাখ মানুষের নাম বাদ দিয়েছে, এত হইচই হয়নি তখন। ইনফ্যাক্ট তখনও দিল্লিতে বিজেপির সরকার, অটল বিহারী বাজপেয়ীর সরকার, কিন্তু হইচই খুব হয়নি। আমাদের দেশ হিন্দু প্রধান দেশ, আমাদের রাজ্য হিন্দু প্রধান রাজ্য, গরিব মানুষের মেজরিটিটা হিন্দু। এই যে এতগুলো 11 রকম 12 রকম ডকুমেন্ট, কাগজ থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না, বিপদে পড়ে যাবে গরিব মানুষ। মূলত একটু বড় লোক যে শুনতে খুব খারাপ লাগবে,
সে সরকারি দপ্তরে গিয়ে টেবিলের তলায় পয়সা খাইয়ে কাগজ বের করে দিতে পারবে। কিন্তু গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, মহিলারা এক জায়গা থেকে আরেক জায়গা বিয়ে করে এসেছেন, দলিত, সংখ্যালঘু, আদিবাসী মানুষ, আলটিমেটলি দেখবে সংখ্যালঘু মানুষ বিপদে পড়বেন তো একটা সেকশন, গরিব মানুষ বিপদে পড়বে। কিন্তু গরিবের মধ্যে মেজরিটিটা যেহেতু হিন্দু, এসসি এসটি, এই অংশটা অনেক বেশি বিপদে পড়ে যাবে এই গোটা এসআইআর এর প্রক্রিয়া চালু হলে। এবং গত দুদিনের মধ্যে আমাদের কাছে যা ফোন আসতে শুরু করেছে, 90% ধর্মে হিন্দু মানুষ, তারা বলছেন যে আমার এই কাগজ নেই, ওই কাগজ নেই, সেই কাগজ নেই, কি হবে, তাহলে কি করে করব, কনফিউশন, আতঙ্ক, সংশয়। আমার ধারণা এসআইআর করে বিজেপি পশ্চিমবঙ্গে নিজের রাজনৈতিক কবর খোঁড়ার কাজটা আরো এক ধাপ এগোলো। বেশ, বিজেপি প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। 2011 সাল থেকে আজকে 2025 সাল, এত বছর রাজ্যে রাজনৈতিক পালাবদল, যা বলি আমরা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, এই সময়টা, এই টেনিয়ারটায় রাজ্যের যদি একটা রিপোর্ট কার্ড তোমার কাছে চাই, তোমার চোখে কি ধরা পড়লো 11 থেকে 25? এর আগে 34 বছর বাম শাসন ছিল। কিসের নিরিখে? মানে রিপোর্ট কার্ড প্রচারে? তুমি যদি বলো রাজ্য সরকার প্রচারে কত, আমি বলবো 10-12। আচ্ছা। তুমি যদি বলো উন্নয়নে কত, আমি বলবো 10-2। আচ্ছা। মুখ্যমন্ত্রী বা তার ভাইপো ইত্যাদিদের ইমেজ বিল্ডিং এ কত, 10-12 কেন, 10 পারলে 112। আচ্ছা। কিন্তু বাস্তবতায়, ধরো আমি খুব ছোট্ট তোমার উদাহরণ দিই, আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুল প্রচলিত এই প্রকল্পটির নামে ভোট হয়, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী। আমি বলতে যাচ্ছি না, লক্ষ্মীর ভান্ডারও আসছি আমি। কন্যাশ্রী ছাত্রীদের সাইকেল, টাকা ইত্যাদি ইত্যাদি বাজারে চালু, কি এটা ওমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্নে গুরুত্বপূর্ণ। তাহলে তুমি আমাকে বলো কোন হিসাবে পশ্চিমবঙ্গ নাবালিকা বিবাহে ভারতবর্ষে প্রথম 1-2 রাজ্যের মধ্যে 1 নম্বরে, নারী নির্যাতনে 1-2 রাজ্যের মধ্যে 1 নম্বরে, মানে প্রথম 2-3টে রাজ্যের মধ্যে। সুতরাং তুমি যদি রিপোর্ট কার্ড সেই অর্থে বলো, আমি এরকম তোমাকে ক্ষেত্র ধরে 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 দেখিয়ে দেবো। আবার একই সঙ্গে তুমি তো এটাও বলতে পারবে যে কলকাতা সেফেস্ট প্লেস উইমেনদের জন্য এটা একটা রিপোর্টে এসেছিল কিছুদিন আগে। এসেছে, খুব ভালো কথা। আমরা কলকাতাবাসী, কলকাতার মানুষ, ঠিকই, আমি সিপিএম করি, এক সময় সিপিএম ছিল, এখন তৃণমূল আছে। তৃণমূল আমলে কলকাতা যদি দেশের সেফেস্ট প্লেস হয়, শুনতে তো ভালোই লাগে, কিন্তু তারপরেই আবার তিলোত্তমার মুখ মনে পড়ে যায়। সুতরাং এই ঠিকই, মানে প্রতিটা সার্ভেরই তথ্যের মজাটা হচ্ছে যে 5টা তথ্য আছে, 1, 3 এবং 4 আমার যুক্তির পক্ষে, ওই 3টা আমি বললাম, আর 2 এবং 5 আমার পক্ষে নয়, তাই আমি বললাম না। এবার যে প্রশ্নটা আসবো, এটা হয়তো শুনলে তোমার একটু একটু রাগ হবে, তবু করতেই হবে আমাকে প্রশ্নটা। সেটা হচ্ছে যে বামেরা শূন্য, এটা শুনতে শুনতে ক্লান্তি আসে? ক্লান্তি আসে না, জেদ বাড়ে। ঠিকই তো, এটা আমি রাগ করি, দুঃখ করি, যাই করি না কেন, কিন্তু এটা তো বাস্তব যে বিধানসভায়, লোকসভায় আমরা উপর্যুপরি নির্বাচনে খাতা খুলতে পারি। তবে মানে আমি বলছি যে উইথ আ পিঞ্চ অফ সল্ট, আমি মানুষের রায়, সম্মান সবটা রেখেই বলছি, বা আমাদের সাংগঠনিক গাফিলতি, আমাদের এগোতে হবে। সত্যি কি পশ্চিমবঙ্গে ভোট হয়? পশ্চিমবঙ্গে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন 100% হয়? যে যে বুথগুলোতে ভোট হয় সেই বুথগুলোতেও তো এখন 70-80টা করে ভুতুড়ে ভোটার পাওয়া যাচ্ছে। কিভাবে চাপ তৈরি করা হয়? আমি তোমাকে বললাম ইলেকশন কমিশনের এই যে যারা কেন্দ্রীয় বাহিনী আসেন, তাদেরকে কিভাবে ম্যানেজ করা হয়, কি পরিমাণ ভোটের আগে টাকা ছড়ানো হয় এলাকা এলাকায়, কি পরিমাণ হুমকি, এবং শুধু হুমকি কেন, সমস্ত রকমের অস্ত্র হাতিয়ার ব্যবহার করা হয়। দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে। আমি যতটা পারা যায় সহজ করে, নন একাডেমিক ভাবে বলার চেষ্টা করছি। একটা বড় অংশের মানুষ তো এটার সাথে বুঝে না বুঝে জড়িয়ে পড়েছে, ভয় হোক, ভক্তিতে হোক। সুতরাং তাদেরকে ব্যবহার করাটা তৃণমূল নির্বাচনের সময় এটা শিল্পে পরিণত করে ফেলেছে। মানুষ বুঝতে পারছে না। একটা সেকশন অবশ্যই বুঝছে, কি করে বলবো বুঝতে পারছে না। বুঝছে বলেই তাদের সংখ্যাটা খুব কম বলছো? না না, তাদের সংখ্যাটাই বেশি। আচ্ছা। তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে মেজরিটির ভোট পায় না। সিপিএম যেমন 50% ভোট পেয়েছিল, পেত উপর্যুপরি বিভিন্ন ক্ষেত্রে, তৃণমূল কিন্তু সাধারণভাবে 40-45, মানে দে ডোন্ট এক্সিড 49, খুব 1-2 স্ট্রে ইনসিডেন্ট ছাড়া। কিন্তু যাই হোক, সেটা পয়েন্ট না। তৃণমূলের সাথে যদি 40% ভোট থাকে, সেটাও একটা যথেষ্ট কনসিডারেবল নাম্বার। আমি যেটা বলতে চাইছি যে এক হলো
তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে একটা দুর্নীতির অর্থনীতিতে বেঁধে ফেলেছে। দুই হলো এই গাজোয়ারিটাকে ব্যবহার করে তৃণমূল নির্বাচন ব্যাপারটাকে ঠিক মতো করতে দেয় না। সরকারে যেই থাকুক, যেই দল, হ্যাঁ, তার একটা আধিপত্য কায়েমের ব্যাপার তো খুবই থাকে। বিনীতভাবে মানে আমি তোমাকে কেবলমাত্র এইটুকু বলবো যে দেখো 2025 সালে দাঁড়িয়ে সিপিএম এর সময় কি হতো এইটা বলা মানে আসলে তৃণমূলের 2025-এর অপরাধটাকে লঘু করা। আর সিপিএম এর ওইটাই আমি তোমার ওই জন্য উদাহরণস্বরূপ বললাম তো যে খুব খারাপ সিপিএমটাও ঠিক এইভাবে মানুষকে দুষ্কৃতি দুর্নীতির নেক্সাসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেনি, যেটা থেকে মানুষকে ব্রেক করাতে একটা সময় লাগছে। আমাদের কাজ হচ্ছে এগুলো সব ভাববাচ্ছে না বলে সোজা কথা সোজাভাবে বলা ভালো, যে আমাদের কাজ হচ্ছে মানুষকে এই ভয়ের জায়গাটা থেকে টেনে বের করা, যে তৃণমূল না থাকলেও আপনি লক্ষ্মীর ভান্ডারটাও পাবেন, হোয়াট এভার প্রকল্পের নাম কি হবে আমি বলতে পারি না। তৃণমূল না থাকলেও আপনার দোকানটা আপনার দোকানই থাকবে, তৃণমূল হেরে গেলেও আপনি ওই রুটে টোটোটা চালাতে পারবেন, তৃণমূল হেরে গেলেও আপনার চাকরিটা আপনার চাকরি থাকবে, যদি না আপনি দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তো অন্য কথা। কিন্তু এই কনফিডেন্সটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, সেইটা আমরা চেষ্টা করছি বলতে পারি। 34 বছর যে দল শাসকের ভূমিকায় ছিল সেই দল বর্তমানে মানে প্রধান বিরোধী দল হিসেবে উচ্চারিত হচ্ছে না, এটা কেন? মানে এখানে এখন আলোচনা হয় যে প্রধান বিরোধী দল বলা হয় বিজেপিকে এই রাজ্যে, মানে ত্রুটিটা কোথায় থেকে গেল এবং সেক্ষেত্রে এই রোগটা সারানোর উপায় কি? দুটো জিনিস আমি খুব খোলাখুলি অ্যাডমিট করি তোমার কাছে, মানে যারা শুনছেন তাদেরও। এক হচ্ছে সিপিএম বনাম কংগ্রেস বা প্রথম দিকের সিপিএম বনাম তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিবেশ ছিল, যে এজেন্ডাগুলির উপরে দাঁড়িয়ে রাজনীতি হতো, রাজনীতির মূল্যবোধ যা ছিল, এটার মধ্যে একটা সি চেঞ্জ হয়ে গিয়েছে, একটা বিরাট প্যারাডাইম শিফট হয়ে গিয়েছে। সেটার সাথে মানাতে আমাদের অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত আমরা যে জায়গাটা ধাক্কা খাচ্ছি সেটা হচ্ছে টাকা। আমরা ছোটবেলা থেকে না, মানে আমি তোমায় বলি এই পরিবর্তনটা চোখের সামনে দেখলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমনকি বিরোধী কংগ্রেসের নেতাও যারা ছিলেন, সাধারণভাবে ছোটবেলা প্রণব মুখার্জি, সোমেন মিত্র, গনি খান চৌধুরীদেরও বিরাট বিরাট হোর্ডিং ঝুলছে, তলায় লেখা সততার প্রতীক, উন্নয়নের প্রতীক, অমুকের প্রতীক, তমুকের প্রতীক, ছোটবেলা দেখিনি। বামপন্থীদের তো ছিল না, যাই হোক পরে মুখের রাজনীতি ইত্যাদি এলো টেলো, সেগুলো ঠিক আছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ টাকা, আমি একটু আগে তোমাকে বলছিলাম দুর্নীতির অর্থনীতি, একটা শব্দ আমি ব্যবহার করলাম, এই বিপুল পরিমাণ টাকা তৃণমূল বিজেপি যেভাবে রাজনীতিতে ইনফ্লো করিয়েছে এবং তার যা প্রভাব সমাজের একেবারে তৃণমূল স্তর অব্দি পৌঁছেছে, ভূমিস্তর অব্দি পৌঁছেছে, এইটাকে ঠিক কিভাবে কমব্যাট করব আমরা বামপন্থীরা এই সবটা এটাকে অ্যাড্রেস করতে পারিনি। আমি খোলাখুলি অ্যাডমিট করছি। আমাদের কি ছিল, আমরা কোনো একটা পাড়ায় ধরো কোনো একটা অসুবিধা আছে, আমরা মানুষজনকে ইউনাইট করতাম, মানুষজনকে নিয়ে লক্ষ্য পাতাম, সোজা কথায় আন্দোলন করতাম। এবার আগের দিন রাত্রিবেলা, যেদিন আন্দোলন তার আগের দিন রাত্রিবেলা সেই প্রতিটি মানুষের ঘরে থানার ওসি এসে একটা মদের বোতল, একটা 1000 টাকা এবং হুমকি, কালকে যদি যাস তাহলে তোকে দেখে নেব, এই করে দিয়ে গেল। এইটাকে আমি কমব্যাট করবো কি করে, এইটা আমাদের একটা সময় লেগেছে। পরিষ্কার এটা বাম আমলে হতো না, কিছু এক্সেপশন থাকতে পারে, কিন্তু এটা খুব আমি এবার দেখো, মানে বাম আমলে তুমি এখন একটা যদি আমার স্ট্রে ইনসিডেন্ট ধরো, অমুক সালে মুর্শিদাবাদে এই হয়েছিল, তমুক সালে, এক্সেপশন একটা জিনিস। থার্ডলি যেটা আমার অনেকে রাস্তায় জিজ্ঞাসা করেন যে তোমরা আর কবে আসবে, কি হবে, আমি জোড়া প্রশ্নটা করেছি, সেরে ওঠা কোন পথে। আমি প্রবলেম গুলো বলছি, আমি লাস্টে 2 লাইন তোমাকে সলিউশনটা বলতে পারি, সব সলিউশন তো আর তোমার এক সামনে বলে দেবো না, কিন্তু 3 নম্বর যেটা আমরা খানিকটা ধাক্কা খেয়েছি হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান। ধাক্কা খেয়েছি ইন দ্য সেন্স, ধরো আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, মমতা ব্যানার্জি সরকার 2021 সালেই হেরে যেত যদি বিরোধীর নাম থাকতো সিপিএম বা কংগ্রেস। 16তে একটা চেষ্টা হয়েছিল, 16তে বিজেপি ভোট কেটে বহু 70টা সিটে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে তৃণমূলের সরকারটাকে রেখে দিল। তুমি রাজনীতির ইস্যু বানাচ্ছ, অমুক মন্দিরের চূড়োটা তমুক মন্দিরের চেয়ে বড় কেন, অমুক জায়গায় কেন কিসের মাংস খেয়েছে, তমুক জায়গায় কি জামা কাপড় পরে রাস্তায় নেমেছে। ন্যাচারালি তৃণমূলকে পেঁচে ফেলার জন্য যে ইস্যুগুলো হাজির হয়েছে, সেই ইস্যুগুলো থেকে তুমি মানুষের ধ্যান সরিয়ে দিয়েছো
এমন সব ইস্যুতে যেগুলো আসলে রাজনীতির ইস্যুই হওয়ার কথা। বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকে পড়ে যে ন্যারেটিভ শিফট হয়েছে, যে পরিবর্তন হয়েছে এজেন্ডা, হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঘটি বাঙাল এইগুলো এখন রাজনীতির একটা বড় অংশ হয়ে গেছে। আমি পরিষ্কার খোলাখুলি বলি যে দেখেন, বিজেপিকে যতদিন ভোট দেবেন বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে, পরিষ্কার কথা। বিজেপি লাফাবে, তিডিং বিডিং করবে। বিজেপির দিল্লির নেতারা চায়ও না বিজেপি এখানে আসুক, তারা চায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল থেকে যান, কারণ তাহলে দিল্লিতে বিরোধী ঐক্যটার মধ্যে নিজের খোঁচর ঢুকিয়ে রাখতে বিজেপি সুবিধা হবে। তৃণমূল একটা শক্তি নিয়ে থাকা মানে তৃণমূল কংগ্রেসকে প্যাচে ফেলবে, সিপিএম এর সাথে ঝগড়া করবে, অন্য স্টালিনের সাথে লালুর সাথে মুলায়মের সাথে ঝগড়া করবে। সুতরাং দিল্লির এই নরেন্দ্র মোদী অমিত শাহরা চান না মমতা ব্যানার্জির সরকার কোনো বিপদে পড়বে। চাইলে সারদা নারদা থেকে আরজিকর অসংখ্য ইস্যু ছিল। আর এখানকার বিজেপি যারা এখনো, যাদের মাথায় এই হ্যাংওভার আছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবো, বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে পারবে না। এ শুধু মুসলমান ভোট দেয় না বিজেপিকে তার জন্য নয়, হিন্দু বাঙালিরও একটা বড় অংশ বোঝেন যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এটা কি শুধু খাবারে সীমাবদ্ধ থাকবে? এরপরে পোশাকে আসবে, মেয়েদের স্বাধীনতার উপরে আসবে, ছেলেমেয়েরা কি পড়াশোনা করবে, ছেলেমেয়েরা কি বলবে লিখবে তাই নিয়ে আসবে। দিল্লিতে বসে ইউজিসি যা সব বলছে, অলরেডি বলতে শুরু করেছে। স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিং কি করেছিলেন সেই ব্যাপারে সাভারকার কি লিখেছেন সেইটা পড়তে হবে ছেলে মেয়েদের। তো হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার মানুষ একটা বড় অংশ বোঝেন যে এটা আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাসের সাথে এই পার্টিটা যায় না। ন্যাচারালি বিজেপি পশ্চিমবঙ্গে আসবে না কোনোদিন। বিজেপির দৌড়ই 35% ভোট হচ্ছে। প্রবলেম হলো এই যে বিজেপি ভোট পাবে এরকম একটা হাওয়া উঠে গেলেই একটা বড় অংশের মানুষ যারা আদারওয়াইজ তৃণমূল সম্পর্কে বিরক্ত, তারা সেই মনসামঙ্গলে চাঁদ সদাগর যেমন অনিচ্ছা সত্ত্বেও বাহাতে মনসা পুজো করেছিলেন, ওইভাবে থাক বাবা বিজেপি চলে এলে দরকার নেই, দাঙ্গাবাজের দল, তার চেয়ে যা আছে থাক, চুরি ডাকাতি করছে করুক, এই বলে তৃণমূলকে ভোট দিয়ে চলে আসে। সুতরাং তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে পশ্চিমবাংলার রাজনীতিতে প্রান্তিক শক্তি হয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমি সজ্ঞানে বলছি, 26-এর নির্বাচনের আগে তোমার এই আলোচনা যারা শুনবেন তাদের কাছেও আমার আবেদন থাকবে যে সত্যি যদি তৃণমূলকে রাখতে চান ফাইন, তৃণমূলে ভোট দিন, পারলে বিজেপিতেও ভোট দিতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলই থাকবে। আর যদি তৃণমূলকে হারাতে চান তাহলে লেফট, যেখানে কংগ্রেস আছে কংগ্রেস, অন্য কেউ হলে আমি জানি না ইলেকশনের সময় কি চেহারা দাঁড়াবে, তৃতীয় শক্তি নন বিজেপি শক্তি উঠে আসা জরুরি। এবার একটা প্রশ্ন আসি যে এই যে 34 বছরের কথা বলছি, তারপর শাসক দলের পরিবর্তন হলো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুব আলোচনা হয়েছে বেশ কিছু বছর ধরে। শেষ নির্বাচনের পর মোহাম্মদ সেলিম বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার কোনো ভাতা নয়, এবং তুমিও একটু আগে বললে অন্য ফরম্যাটে আসতেই পারে। শুধু লক্ষ্মীর ভান্ডারের উপর ভরসা বা ভর করে তো সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিচ্ছে বারবার, এটা হতে পারে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উপর আর কি কারণে ভরসা করছেন মানুষজন, কি মনে হয়? একটা সেকশন আছে বিজেপি যেন কোনোভাবেই না আসে, তৃণমূল সেটা লাভ তুলছে, ফায়দা তুলছে। দ্বিতীয়ত আমি বারবার ওই আগের কথাটাতেই ফিরতে চাইছি যে ঠিক সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম একটা জিনিস, বামফ্রন্টের সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই ছাত্রীদের সাইকেল দেওয়া বুদ্ধবাবু চালু করেছিলেন, অন্য অসংখ্য এই ধরনের প্রকল্প, বাড়ি থেকে শুরু করে বামফ্রন্টের ছিল আমার বাড়ি প্রকল্প আছে, অসুবিধে নেই। ভবিষ্যতে কোনোদিন বামপন্থীরা এলে এগুলো থাকবে। ঠিক সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের একটা প্রভাব থাকে, শুধু তৃণমূল নয়, দেশের বিভিন্ন সরকার ইনক্লুডিং বামপন্থীরা কেরালায় তারা এই ধরনের স্কিমগুলো, বা দিল্লির সরকার, তুমি যদি আরো খুঁজে দেখো পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ক্যাশ ট্রান্সফার পলিসি ইনসেন্টিভাইজ করা মানুষকে তার ক্রয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চলছে। তৃণমূলের উপর ভক্তি যতটা, আমার ধারণা তৃণমূলের উপর ভয় তার থেকে অনেক বেশি। আমি এটাই বলছি যে এই জায়গাটা থেকে পাল্টা ভরসা দেওয়াটা মানুষকে, এইটা আমরা যত দ্রুত এটা মাস্টার করে ফেলতে পারবো আমরা মানুষের সমর্থন পাবো। মানে সেরে ওঠার রাস্তা ভরসা যদি দিতে পারো, এবং এটা রিলেন্টলেস ট্রাভেল ছাড়া হবে না। দুটো কথা আমি বলতে পারি তোমাকে, এক হচ্ছে রিলেন্টলেসলি রাস্তায় থাকা, রুজি রুটির দাবি দাওয়া নিয়ে রাস্তায় থাকা। আমরা যেটা ক্রমাগত চেষ্টা করে চলেছি যে এই হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি এইসবের বাইরে আবার রুটি কাপড়া মাখানের রাজনীতিতে বাংলার রাজনীতিতে ফিরিয়ে আনা খুব সহজ কাজ নয়। বিশেষত সবাই তো দৃষ্টিভঙ্গির মতো নয়, অনেক মিডিয়া আছে যারা হয় তৃণমূল নয় বিজেপির কাছে টাকা খেয়ে ফেলেছে, তারা 24 ঘন্টা বিজেপি বা তৃণমূলের স্পোক্সপারসন হিসেবে কাজ করে। তো তাদের ইনপুট যা যাচ্ছে মানুষের কাছে ইত্যাদি, সেগুলোর তো একটা ব্যাপার আছে।
আরেকটা কথা যেটা আমরা খানিকটা এক্সারসাইজ করছি আমাদের পার্টির মধ্যেও, যে কতগুলো ইতিবাচক বিকল্প মানুষের সামনে নিয়ে আসে। যেমন ধরো তুমি এই কথাটা বললে যে শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম দিয়ে তো নিশ্চয় সরকারটা চলছে না। আমি তোমাকে বললাম যে, এবং আগেও আমরা এটা বলেছি যে এরা 1200 পাত দিচ্ছে, কোনোদিন আমরা দায়িত্বে এলে 1500 দেব। আমরা গ্রামীণ অর্থনীতি, পশ্চিমবঙ্গের কৃষিতে বামফ্রন্টের পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল, সেটা থেকে ডিক্লাইন করেছে। এই যে এত পরিযায়ী শ্রমিক বেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে, তার কারণ গ্রামে কাজ নেই, কৃষি অলাভজনক হচ্ছে এবং নন এগ্রিকালচারাল কাজের ক্ষেত্র তৈরি করতে তৃণমূল সরকার ব্যর্থ হয়েছে। এই যে ক্যাশ ট্রান্সফারের প্রবলেমটা হলো যে এতে কোনো অ্যাসেট ফরমেশন হয় না যতক্ষণ না পর্যন্ত প্রোডাকশনের সাথে মানুষকে তুমি জুড়তে পারছো, উৎপাদনের সাথে যতক্ষণ না জুড়তে পারছো, ততক্ষণ পর্যন্ত আসলে একটা স্টেবল ইকোনমি তৈরি হয় না। 1000 টাকা এক হাতে নিচ্ছি, 2 দিন পর আরেক হাতে খরচা করে নিচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গের মোট উৎপাদন, পশ্চিমবঙ্গের কৃষি পণ্যের উৎপাদন, সেগুলো অন্য রাজ্যের সাথে এক্সচেঞ্জ করে আমরা একটা টাকা আমাদের ঘরে আসতো। আজকের পশ্চিমবঙ্গ তো বেসিক্যালি, আমি কৃষিটা শুধু তোমার উদাহরণস্বরূপ বললাম, আর এরকম অনেকগুলো জায়গা ছিল। বামফ্রন্ট যখন চলে যাচ্ছে, আমার মনে আছে 2 লক্ষের কাছাকাছি, 2 লক্ষ কোটির কাছাকাছি ঋণ ছিল রাজ্যের। মানে 47 থেকে 2011 কংগ্রেস, বামফ্রন্ট, যুক্তফ্রন্ট সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ ছিল। আর তৃণমূলের কত বছর হয়েছে? 14 বছর হয়েছে। এখন পশ্চিমবঙ্গের ঋণ 15 লক্ষ কোটি টাকা। যে নতুন যে বাচ্চাটা জন্মাচ্ছে 63,000 টাকা মাথা পিছু ধার নিয়ে জন্মাচ্ছে। তো এই অর্থনীতি নিয়ে কতদিন চলবে? এখান থেকে ফিরিয়ে আনা এবং আমাদের রাজ্যটাকে সমৃদ্ধ করা, আমি একটু বেশি লম্বা উত্তর দিয়ে ফেললাম তোমাকে, এইটাই আগামী দিনে কোনোদিন সুযোগ পেলে আমাদের সেরে ওঠার পথ, আমাদের লক্ষ্য হবে। তুমি মাঝখানে যে কথাটা বলছিলে বিজেপির অবস্থান এবং সে কারণে তৃণমূলের থেকে যাওয়া, এখান থেকে একটা প্রশ্ন আমার মাথায় এসেছিল, তুমি কথা বলছিলে বলে থামাইনি। 2011-তে না হয় কমব্যাট করলো, বাম তৃণমূল এলো। 2016 যে ভোটটা হলো, সেই সময় আমরা নারদা দেখে ফেলেছি, আমরা এরকম আরো অনেক কিছু, উড়ালপুল ভেঙে পড়া দেখে ফেলেছি। সেই সময় সিপিএম মানে বাম এবং কংগ্রেস জোট বেঁধেছিল, সেই জায়গাটাতেও কেন কমব্যাট করা গেল না? মানে সেটাতেও কেন তৃণমূল বেরিয়ে গেল? পারিনি। আমাদের সাংগঠনিক দুর্বলতা 1। 2025 সালেও আমাদের সাংগঠনিক দুর্বলতা হচ্ছে 1 নম্বর কারণ। আমি কোনো অজুহাত দেবো না, ওটাকে 1 বলেই তারপরে 2 বলবো। সরকারি দল হিসেবে তৃণমূল 16, 21, 24, 19 সমস্ত ভোটে, পঞ্চায়েত, পৌরসভা সমস্ত ভোটে সমস্ত গোটা স্টেট মেশিনারিটাকে নির্লজ্জভাবে ব্যবহার করে। আর তৃতীয়ত, আমি তোমায় যেটা বললাম 16-র ক্ষেত্রে স্পেসিফিক, তো সবাই জানে, ওপেন সিক্রেট বোঝাপড়া হয়েছিল খড়গপুরে দিলীপ ঘোষকে আমরা তৃণমূল জিতিয়ে দেবো, আর তার প্রতিদান হিসেবে বিজেপি 60-70টা সিট অন্তত ছিল যেখানে বাম কংগ্রেস জোট প্রার্থী 5,000, 7,000, 10,000 ভোটে হেরেছে। বিজেপি ভোট কেটে তৃণমূলকে সরকারে রেখে দিয়েছিল। কারণ আবার বলছি, এই এত আলোচনা, বেসিক কথাটা ভুললে চলবে না যে এই ভদ্রমহিলা, একে আরএসএস বহু বছর আগে দুর্গা বলেছে, ইনি বহু বছর আগে আরএসএস কে দেশপ্রেমিক সংগঠন বলেছেন, এবং আরএসএস এর বিজেপির রাজনৈতিক শত্রু হচ্ছে বামপন্থীরা এবং কংগ্রেস। এরা তৃণমূল সম্পর্কে সফট, তৃণমূল পশ্চিমবঙ্গে থাকলে এদের কোনো আপত্তি নেই। রাজ্যের বাইরে একটু যাব, কেরল নিয়ে কথা বলবো। প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার প্রকল্প, সেটাতে আমরা দেখতে পেলাম যে বাস্তবায়নের ক্ষেত্রে কেরলের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী এবং সহযোগী দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এর মধ্যে একটা মানে মতবিরোধ যেটা জনসমক্ষে এসে গেল, এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, আমি তোমাকে বলে এইটুকু বলতে পারি যে সরকার চালাতে গেলে, আমাদের বামফ্রন্টেও পশ্চিমবঙ্গে যখন সরকার চলতো, আমরা দেখতাম না ক্ষিতি গোস্বামীর সাথে সিপিএম এর মন্ত্রীদের কিছু একটা লেগে গেল কোনো একটা, বা বামফ্রন্টের অন্য কোনো ফরওয়ার্ড ব্লকের যারা থাকতেন কিছু একটা হয়তো কোনো প্রশ্নে বিরোধ হলো। সো এটার মানে হচ্ছে, আমি এইভাবে দেখবো যে এটার মানে হচ্ছে এলডিএফ এর ভিতরে গণতন্ত্র আছে। আচ্ছা, দ্যাট ইজ হেলদি। এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট নয়। হ্যাঁ, তোমার কথা শুনতে শুনতে পেছনে লেখাটা দেখছিলাম, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র তো আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু নিজের কথা বলার স্বাধীনতা বা অভ্যন্তরীণ গণতন্ত্র বামপন্থীরা এক্সারসাইজ করে। অন আ সিরিয়াস নোট, পিএম শ্রী না হলেই ভালো হতো, না অ্যাকসেপ্ট করলেই ভালো হতো, এ নিয়ে কোনো সংশয় নেই। আমি যতদূর শুনছিলাম 1,500 কোটি টাকার একটা ফান্ড বিজেপি আটকে রেখেছে। আচ্ছা, যেখানে বিজেপি রাজনৈতিক ভাবে পারে না, টাকা আটকে দেয়, স্যাংশন আটকে দেয়, মানে করে দেয়। এবং এখন সম্ভবত এরকম একটা শর্তের জায়গায় ওরা বলেছে যে এই টাকাটা আমরা ছাড়বো না যদি তোমরা ওইটা অ্যাকসেপ্ট না করো।
এখন অব্দি কোনো সিদ্ধান্ত হয়নি। কেরালার শিক্ষামন্ত্রী, এত হইচই হচ্ছে যে কেরালার শিক্ষামন্ত্রী পাবলিকলি বলেছেন যে আমরা এটা করতে পারি। আমি নিশ্চিত কেরালার সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেও আলটিমেটলি হয়তো নামটা যা নাম থাকলো থাকলো, কিন্তু বিজেপিকেও এটা তাহলে কেরালায় দাঁড়িয়ে দেখতে হবে যে পিএমশ্রী প্রকল্পের আওতাধীন স্কুলে এনসিইআরটির কমিউনাল সিলেবাস দীনদয়াল উপাধ্যায় আর সাভারকার পড়ানোর নির্দেশিকা ওরা দিল, কিন্তু আসলে ওই বই পাশে রেখে কেরালার ছাত্রছাত্রীরা, কেরালার শিক্ষকরা সরকারি স্কুলে বসে আম্বেদকর পড়ালেন, গান্ধী পড়ালেন, নেহেরু পড়ালেন, পেরিয়ার পড়ালেন, রবীন্দ্রনাথ পড়ালেন। আমার ধারণা, আমি কনফিডেন্ট যে কেরালার সামগ্রিকভাবে, শুধু বামপন্থীরা বলে না, সমাজের যা চেহারা, দুটো স্কুলের নাম পাল্টে বিজেপির কমিউনাল পলিটিক্স ডিভিসিভ এজেন্ডা সফল হবে না। বাম এবং বিজেপির দর্শন একেবারে আলাদা, কেমন? তো সেই জায়গা থেকে যখন এই প্রসঙ্গটা বারবার আসে যে বামের ভোট রামে চলে যাচ্ছে, মানে ফালতু কথা। হ্যাঁ, আমি ওটাই তোমার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম যে এটা কি সম্ভব? যে দর্শনে বামপন্থীরা থাকেন তাদের পক্ষে কি এই রামের দর্শনে যাওয়াটা সম্ভব? একটা কথা তো ঠিকই, বহু বছর সরকার চালিয়ে এটা আমাদের পার্টি, আমি তোমাকে বলতে পারছি কারণ এগুলো আত্মসমালোচনামূলক ভাবে আমাদের পার্টির নেতারা আগেও বলেছে, পাবলিকলি আছে। আমাদের পার্টি কর্মীদের যে পলিটিক্যাল এডুকেশনের প্রয়োজনটা ছিল সেটা অনেক পরের দিকে, বিশেষত কিছু ক্ষেত্রে এটা নেগলেক্টেড হয়েছে। এগুলো সব আছে, মানে বিজেপি যখন, আরএসএস যখন ঢুকছে, আমাদের কমরেডরা সবটা সব বুঝতে পারেননি, এগুলো কিছু আছে। আমি একেবারে এই দাবি করবো না যে কোন সিপিএম ভোটার কোনোদিন বিজেপিকে ভোট দেননি, তা নয়। ঠিকই তো, একটা সেকশন সরে গেছেন বলেই তো আজকে আমরা 7%, 8% হোয়াটএভার, আর ওরা 35%। কিন্তু এই যে লক স্টক ব্যারেল বামের ভোট রামে চলে গিয়েছে, আমি এটার সাথে একমত নই এই কারণে, কারণ আমার ধারণা গল্পটা খানিকটা এরকম যে বামফ্রন্ট বনাম কংগ্রেস বা বামফ্রন্ট বনাম তৃণমূল একটা কতগুলো রাজনৈতিক অর্থনৈতিক এজেন্ডার উপরে দাঁড়িয়ে একটা শার্প ডিভিশন বাংলা রাজনীতিতে ছিল। যারা জমি পেয়েছে তারা বামফ্রন্ট, আর যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তারা কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল। সহজ কথা আমি তোমায় বলি, যে লোকটা কারখানায় মজুরিটা পায় সে লোকটা বামফ্রন্টের সাথে, আর যে লোকটা পায় না বা রাদার দেয়, গুতগুতি করে, সেই লোকটা দক্ষিণ কলকাতায় বসে কফি খেতে খেতে বলে সিপিএম সব ইন্ডাস্ট্রি তুলে দিল, এই করে দিল, ওই করে দিল ইত্যাদি, ইউনিয়ন বাজি করে। তো সুতরাং there was a sharp division based on economic issues, social, economic, class issues. বিজেপি যেসব ইস্যু নিয়ে সামনে এলো রাস্তায়, যেভাবে বিজেপি এলো, তাতে করে ন্যাচারালি সিপিএম এর সাথে থাকা হিন্দু ভোট তার মনে হলো যে তাহলে আমি একটু বিজেপিকে ভোট দিই। তৃণমূলের সাথে থাকা হিন্দু ভোটেরও মনে হলো আমি বিজেপিকে ভোট দিই, বিজেপি হিন্দুদের পার্টি। সিপিএম থেকে কিছু লোক তৃণমূলে বিজেপিতে গেল, তৃণমূল থেকেও কিছু লোক বিজেপিতে এলো। তৃণমূলের লসটা ধরা পড়লো না কেন? কারণ একটা কমিউনাল পোলারাইজেশনের সময় সিপিএম বা কংগ্রেসের সাথে থাকা মুসলমান মানুষ, তাদের মনে পড়লো এখন এরা পারবে না বিজেপির হাত থেকে বাঁচাতে, তৃণমূলই পারবে বলে সিপিএম বা কংগ্রেসের মতো দল, ধর্মনিরপেক্ষ দলগুলি দুদিক থেকে ঝাড় খেলো। তাদের সাথে থাকা হিন্দু লোক বিজেপিতে গেল, তাদের সাথে থাকা মুসলমান লোক তৃণমূলে গেল। তৃণমূল থেকে যে হিন্দু লোক বিজেপিতে গেল, তৃণমূল সেই লসটা খেলো না, তার কারণ এদের সিপিএম বা কংগ্রেসের সাথে থাকা সংখ্যালঘু মানুষ তৃণমূলে চলে গিয়ে সেই ফাঁকটা ভরিয়ে দিল। সুতরাং বামের ভোট রামে গিয়েছে, এটা একটা আদ্যন্ত ফালতু কথা। তৃণমূলের ভোটও রামে গিয়েছে। রেড ভলেন্টিয়ারদের আমরা বারবার দেখেছি রাস্তায় নেমে কাজ করতে, তারপরেও যখন আলোচনা হচ্ছে তখন আমরা বিজেপি বা তৃণমূলকে নিয়ে আলোচনা করছি। রাস্তায় নেমে কাজ করে না বামেদের যুব সংগঠন, এটা তো তাহলে ঠিক নয়। তারপরেও এই পরিস্থিতি কেন? কাজ করে, আমাদের ছেলেমেয়েরা ভীষণভাবে কাজ করে। একটা তো ঠিক, আমাদের ভিজিবিলিটির সমস্যা খানিকটা, ইন দ্য সেন্স যে আমাদের, যেটা আমরা খানিকটা আলোচনা চর্চা করছি যে কি করে বোঝাবো, বাম পরিমণ্ডলটা পশ্চিমবঙ্গে ছোট হয়ে এসেছে। সিপিএম এর ভোট ছোট হয়েছে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো লেফট ইকোসিস্টেমটা খানিকটা ছোট হয়ে এসেছে, যে কারণে বিভিন্ন রকমের মানে তার যাই হোক তার সামাজিক ইমপ্লিকেশন বহুধা বিভক্ত। যুক্তিবাদ সমাজে কমেছে, কুসংস্কার সমাজে বেড়েছে, ধর্মনিরপেক্ষতা কমেছে, অন্ধবিশ্বাস, ধর্মের নামে জাতের নামে মারপিট, এইসব বেড়েছে, মহিলাদের উপর অত্যাচার বেড়েছে, লেখাপড়া কমেছে, স্টেবিলিটি কমেছে সমাজে। এগুলো হচ্ছে একটা লেফট ডেমোক্রেটিক ইকোসিস্টেম ছোট হয়ে আসার ফল।
এখন কথা হচ্ছে যে এইটাকে আমাদের বাড়াতে হবে। এটা বাড়ানোর ক্ষেত্রে মানে এটা আমার অ্যাডমিট করতে তো কোনো অসুবিধা থাকার কথা না যে আমাদের মূল কাজ হচ্ছে এখন এই বাম পরিমণ্ডলটাকে বৃদ্ধি করা, আরো বেশি করে সমাজের বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে রেড ভলান্টিয়ারের কাজ একটা ধাপ ঠিকই হতে পারে, কিন্তু আমার ধারণা মানে কি বলবো, সোশ্যাল সার্ভিস আমাদের জন্য একমাত্র পথ নয়। আমি নিজে রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি, বহু করেছি, এবং অসংখ্য কম বয়সী ছেলে মেয়েকে দেখেছি প্রাণের ঝুঁকি নিয়ে, প্রাণের ন্যূনতম না ভেবে ঝুঁকি নিয়েটাও এটা মানে ভাবেইনি কোনো। ফোন এলো, আচ্ছা চলো মাস্ক পরে চলো, অক্সিজেন সিলিন্ডার, খাবার নিয়ে চলো। তো সুতরাং এটা একটা ডেফিনেটলি মানুষের কাছে যাওয়ার, জনসংযোগের, মানুষের কাছে আমার গুডউইল তৈরি করার একটা জায়গা, কিন্তু একমাত্র জায়গা নয়। এইটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব যে মানুষ আমাদেরকে যদি কেউ এটা এসে বলেন যে তোমাদের আরেকটু পরীক্ষা দিতে হবে, এটা অনেকে আমাকে বলেন, আমাদের বলেন যে তোমাদের প্রজন্মটা ভালো, আমরা তোমাদের পছন্দও করি ভাই, কিন্তু তোমাদেরকে আমরা আরেকটু পরীক্ষা নিতে চাইছি, আরেকটু লড়াইয়ের মধ্যে থাকো, আরেকটু সংঘর্ষ বাড়াও, সেটা আমরা করছি। আর কেউ যদি বলেন তোমরা একটু কম কম লড়ছো, তাহলে সেলফ ক্রিটিক্যালি এই উপদেশ গ্রহণ করায় কখনো কোনো অসুবিধা থাকার কথা নয়। কেউ যদি এই ধরনের কথা বলেন তাহলে আমি সবসময় তাকে বলি কালকে থেকে আরেকটু চেষ্টা করব। বেশ, এবার যে দুটো দল নিয়ে এত কথা বললাম এতক্ষণ ধরে, সেই দুটো দলের মানে তোমরা তো গণতন্ত্র বিশ্বাসী, যদি আমি বলি বিজেপি এবং তৃণমূলের দুটো করে ভালো দিক যদি তোমার থেকে শুনতে যাই, দু লাইনে একটা। তৃণমূলের ভালো প্রোপাগান্ডা বেশি, তৃণমূলের প্রচার, এবং তৃণমূল যে ভালো শব্দটা আমি ব্যবহার করবো না, কিন্তু তৃণমূল যে বামফ্রন্টের সময়ের পশ্চিমবাংলার সমাজটাকে তাকে একেবারে দুমড়ে মুচড়ে অবক্ষয় ঘটিয়ে একটা নিজেদের মতো জাল জচ্চুরির সিস্টেম বানিয়ে ফেলতে পেরেছে, এটা তাদের দক্ষতার প্রমাণ ডেফিনেটলি। এবারে আমাদের এটাকে ভাঙতে হবে, কিন্তু এই দক্ষতাটাকে আমি অ্যাকনলেজ করছি। বিজেপির আমি খুব ভালো কিছু খুঁজে পাই না, ভেরি অনেস্টলি মানে সেই জীবনের শেষ দিন পর্যন্ত যেন আরএসএস, বিজেপি, বা আমি যদি বাংলাদেশ বা পাকিস্তানে জন্মাতাম আমি তাহলে ইসলামিস্ট মৌলবাদীদের সম্পর্কেও একই কথা বলতাম। মৌলবাদীরা তাদের মধ্যে খুব ভালো কিছু খুঁজে পাই না, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তাদের বিরুদ্ধে লড়ে যেতে পারি। বামেরা কবে ক্ষমতায় ফিরছে? আমি জ্যোতিষী নই। বামেরা যদি এই টাকা, এই বিজেপি তৃণমূল দুজনেই উপকৃত হচ্ছে বিজেপির তৈরি করা এই ধর্মীয় মেরুকরণ ইত্যাদির ইকোসিস্টেম, এটাকে যদি ব্রেক করে যথেষ্ট মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে, সাংগঠনিকভাবে মানুষের কাছে পাড়ায় পাড়ায় আমাদের প্রেজেন্স ফিল করাতে হবে, এবং আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো রুজিরুটির কথা বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে প্লেস করতে হবে। আমি তোমাকে খুব মডেস্টলি এটুকু বলতে পারি, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে যে আছি, 26-এর নির্বাচনে তার একটা ফল পাওয়া যাবে। রাজনীতির বাইরে সৃজনের জগৎ কি? সৃজন অনেকদিন পর কলেজ লাইফে একটা ব্যান্ড ছিল, সবাই এখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছি, কিন্তু মাঝে মধ্যে একজোট হয়ে কতগুলো গান রেকর্ড করি। সৃজন সেই সব গান বাজনার সাথে কিছুটা থাকে। ট্রেকিং করতে ভালোবাসে, ফুটবল খেলতে খুব ভালোবাসে, সময় পায় না বলে হাহুতাশ করে, আর ঘুমাতে ভালোবাসে। আচ্ছা, রাজনীতি না করলে সৃজন কি করতেন? সম্ভবত পড়াতাম, আর বিশ্ব পরিব্রাজক হয়ে যেতে পারতাম, গ্লোব ট্রটার যাকে বলে। বেশ, আমরা মোটামুটি ইন্টারভিউ এর প্রথম পর্বটা শেষ করে ফেলেছি। ইন্টারভিউ এর সেকেন্ড পার্ট। ও, এইটা এতক্ষণে প্রথম পর্ব শেষ হলো? হ্যাঁ। আচ্ছা, আমরা র্যাপিড ফায়ারে যাব, চট করে, এত বিশ্লেষণ শুনবো না, জাস্ট কয়েকটা নাম বলবো, দেখবো সৃজন কি বলে। বেশ, এদের মধ্যে শ্রেষ্ঠ কে? অটল বিহারী বাজপেয়ী বনাম নরেন্দ্র মোদী? ডেফিনেটলি অটল বিহারী বাজপেয়ী। নরেন্দ্র মোদী বনাম যোগী আদিত্যনাথ? দুজনেই বাদের খাতায় আমার কাছে। সিদ্ধার্থ শঙ্কর রায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 1.1 বেশি নম্বর দেব, তার কারণ তিনি কম অত্যাচারী তা নয়, তার কারণ তিনি একটি পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন। বেশ, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বনাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে এটা আবেগ, সেন্টিমেন্ট, মানে এক্ষেত্রে খুব যুক্তি বুদ্ধি কাজ করে না, বলা মানে এভাবে তুল্যমূল্য বলা কঠিন। আমি স্টিল বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রেফার করি। এগেন বিজয়ন বনাম মুখ্যমন্ত্রী মানিক সরকার?
দুজনকে, আগেরটা যেমন দুজনকেই বাদ দিলাম, এক্ষেত্রে দুজনকে গ্রহণ রাখা যায় না? নিশ্চয়ই রাখা যাবে। এইটুকু তুমি আমায় অ্যালাউ করবে? আমি মানিক দা এবং পিনারাই বিজয়ন দুজনেই এক্সাম্পলারি মুখ্যমন্ত্রী ভারতের, স্বাধীন ভারতের ইতিহাসে। পরের জায়গায় আসছি, বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায়, কে তুলনামূলক ভালো মুখ্যমন্ত্রী? অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য, প্রশ্নই ওঠে না। বিরোধী নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? দুজনেই অসৎ। বিরোধী নেতা হিসেবে দুজনেই অসৎ। আমি আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা এজ দিতে পারি ওই কারণে যে তিনি আরো 5টা সামাজিক বাধা অতিক্রম করে এগিয়েছেন। সুদক্ষ প্রশাসক জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? জ্যোতি বসু। আগামী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেটার মনে হয়, অভিষেক ব্যানার্জি নাকি মীনাক্ষী? সিপিআইএম এর যে কেউ, তৃণমূল বা বিজেপির যে কারুর থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে। নতুন প্রজন্মের মধ্যে র্যাঙ্কিং যদি করতে বলি, দীপশিতা ধর, কৌস্তব বাগচি, দেবাংশু ভট্টাচার্য? দীপশিতা, দেবাংশু, কৌস্তব। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি বামেদের ভবিষ্যতের রাজনৈতিক মুখ পছন্দ করতে হয়, কাকে করবে? মীনাক্ষী, প্রতিকুর নাকি সৃজন? মানে তোমাকেও রেখেছি এটা। সৃজন বাদে বাকি দুজনকেই করবে। আচ্ছা, বামেদের সব থেকে বেশি কর্মী ও সমর্থক আহত এবং নিহত হয়েছে কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে হাতে আর কি, কংগ্রেস না তৃণমূল? তৃণমূল অবশ্যই। আচ্ছা আচ্ছা, ইতিহাস পুরোটা ধরলে আমার ধারণা কংগ্রেসের সাথে, কিন্তু সাম্প্রতিক ইতিহাসে তো তৃণমূলের হাতে অসংখ্য কর্মীরা নিহত হয়েছে। বেশ, কোন রূপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রেষ্ঠ মনে হয়, কবি, ছবিকার, গীতিকার না প্রশাসক? কবি, ছবিকার এবং গীতিকার হিসেবে উনি ইতিমধ্যেই নোবেল, গ্র্যামি, অস্কার পেয়ে যাওয়ার যোগ্য। বিশ্বকাপও পাওয়া উচিত না। প্রশাসক হিসেবে আমি জানি না কি দিতে পারবো। গানের গলা কার ভালো লাগে, রূপম ইসলাম না কবির সুমন? মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য এবং এতটা সুন্দর করে বললে। রাপিড ফায়ার খুব ভালো খেলেছে সৃজন, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আশা করছি 26-এর নির্বাচনে তোমরা যা চাইছো ঘুরে দাঁড়াতে পারবে। শুভেচ্ছা থাকছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন সৃজন ভট্টাচার্য। আমরা এসএফআই এর সাধারণ সম্পাদকের সঙ্গে আজকে মুখোমুখি ছিলাম মধুরিমা এবং আপনাদের ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সৃজনের আলাপচারিতা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।